আজ শহীদ বুদ্ধিজীবী দিবস, এই উপলক্ষে একটা বিশেষ অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি প্রথম আলোর নিউজ রুম থেকে। আজকে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে আছেন কবি সাজ্জাদ শরীফ, তিনি প্রথম আলোর নির্বাহী সম্পাদক। সাজ্জাদ ভাই, আজকে প্রথম আলো শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিপুল আয়োজন করেছে বলেই মনে হয়, কারণ আমাদের সাধারণত ক্রোড়পত্র বের হয় না। আজকে আমরা 4 পাতার ক্রোড়পত্র দেখছি। প্রথম পৃষ্ঠায় সিরাজুল ইসলাম চৌধুরীর লেখাসহ, মফিদুল হকের লেখাসহ বিশেষ বিশেষ লেখা আছে, এবং শেষ পাতায় আশিসুর রহমান শুভ একটা খুবই মর্মস্পর্শী লেখা লিখেছেন। ভিতরে আরও কয়েকটা লেখা আছে। সব মিলিয়ে প্রথম আলো আজকের এই বুদ্ধিজীবী দিবসকে একটু বিশেষ তাৎপর্যপূর্ণ করে দেখছে বলে আমার মনে হচ্ছে। এর প্রেক্ষাপট আপনি কি মনে করেন? ভালো বলেছেন। অ্যাকচুয়ালি আমরা সবসময় বুদ্ধিজীবী দিবস মানে মুক্তিযুদ্ধটাকে আমরা খুব ভালো মতো করার চেষ্টা করি। প্রথম আলো যখন থেকে আমরা করেছি, আমাদের সম্পাদকীয় নীতিমালার মধ্যে আছে যে মুক্তিযুদ্ধের যে সমস্ত মূল্যবোধ সেগুলো সংবাদপত্র হিসেবে প্রথম আলো। ফলে মুক্তিযুদ্ধ আমরা এটাকে আলাদা করে দেখি না। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বাংলাদেশের সাংবাদিকতার মূল ভিত্তি হচ্ছে মুক্তিযুদ্ধের মূল্যবোধ, যদি এভাবে বলি, রাষ্ট্র গঠনেরও, তাই না? তো আমরা এই দিনে করেছি। আমরা আজকে তো আপনি তো বলেছেন অনেকগুলো, আমরা শের ইসলাম চৌধুরী একটা লেখা চেপেছি। তিনি 3জন বুদ্ধিজীবী যাদের সঙ্গে তার বিশেষভাবে সখ্য ছিল, তাকে দেখে ব্যক্তিগত স্মৃতিচারণ করেছেন। তারপর মফিদুল হক লিখেছেন যে বুদ্ধিজীবী হত্যার অ্যাকচুয়ালি ভেতরে কি থাকে, তত্ত্বীয়ভাবে লিখেছেন। ভেতরে আমরা উম্মেওয়ার 20 পৃষ্ঠা বাঁচার লেখা চেপেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের সহযোগী। তিনি এটাকে জেনোসাইডের অংশ হিসেবে মনে করেন। তিনি বলছেন যে বুদ্ধিজীবী হত্যাটাকে জেনোসাইডের একটা অংশ হিসেবে দেখতে হবে, এবং কেন উনি এটা একটা আন্তর্জাতিক প্রেক্ষাপটে জিনিসটাকে বলার চেষ্টা করেছেন। তারপর আমরা ভেতরের পাতা আপনার নিজের একটা লেখা ছাপা হয়েছে, যে আপনি ওখানে লিখেছেন যে আমাদের যারা বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তারা ব্যক্তি হিসাবেও কি অসাধারণ প্রতিভাবান ছিলেন এবং মেধাবী ছিলেন, এবং প্রত্যেককে বেছে বেছে যে হত্যা করা হয়েছে সে প্রসঙ্গটা এনেছেন। তারপর আমরা পেছনের পাতায় আমাদের পত্রিকার শেষ পৃষ্ঠায় আমরা চেপেছি আশিসুর রহমান শুভর লেখা, যেখানে ভূপতি চক্রবর্তী চৌধুরী, তার একটা, তিনি শহীদ বুদ্ধিজীবী, গাঙ্গুটি আর কিশোর, তিনি অসাধারণ ছবি আঁকতেন। তিনি গান করতেন উচ্চাঙ্গ সঙ্গীত, এবং পাকিস্তানি সৈন্যরা গিয়ে তাকে বললো যে গান করো, তিনি গান করলেন। তারা খেয়ে দিয়ে তাদেরকে হত্যা করে চলে এলো। একটা মর্মস্পর্শী এবং খুবই নিষ্ঠুর কাহিনী, অসম্ভব নিষ্ঠুর কাহিনী। এটা করেছে, এইগুলো আমরা করেছি। এর বাইরে আমরা একটা সাপ্লিমেন্ট করেছি, একটা ক্রোড়পত্র। এটা আমরা এবার একটু বিশেষভাবে করেছি। কেন সেই কথাটা পরে বলছি, আপনার প্রশ্ন উত্তর দেওয়ার আগে আমরা কী কী করেছি বলার জন্য যদি বলি, যে আমরা আবুল নোমানের একটা লেখা চেপেছি, তাদের কথা লিখেছি, এবং এর মধ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ লেখা আছে। একটা লেখা হচ্ছে নিকোলাস টমালিন। এখন তো একটা আপনি দেখবেন যে অনেক কিছু তর্ক সবসময় হয়। অ্যাকচুয়ালি মুক্তিযুদ্ধের পরপরও কিছুদিন সীমিত থাকলেও পরে অনেকে প্রশ্ন তোলার চেষ্টা করেছে এই হত্যাকাণ্ডগুলো নিয়ে আমাদের মধ্যে। কারণ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডটা হয়েছে শুধু পাকিস্তানি যে সেনা শাসক এবং সেনা কর্মকর্তারা ছিলেন তারা তো করেননি, তার সঙ্গে আবার বাংলাদেশের একটা গোষ্ঠী যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি তারা জড়িত ছিলেন। আল বদর তো খুব যুক্ত ছিল, আল শামস যুক্ত ছিল, এবং আরও অনেকে যুক্ত ছিল। ফলে একটা গোষ্ঠী সবসময় ছিল বাংলাদেশের ভেতরে। তো ওখানে ওইটা নিয়েই একটু কতগুলো কথা, যে কখনো কখনো অস্বীকার করার নানা রকমের একটা প্রক্রিয়াও চলে, এবং এখনও আমরা দেখছি যে কেউ কেউ কোনো গোষ্ঠী কোনো জায়গা থেকে এগুলো বলছে। তো আমরা নিকোলাস টমালিনের একটা লেখা চেপেছি সানডে টাইমস থেকে। এটা আমরা আগে চেপেছিলাম, যেটা উনি 19 ডিসেম্বর প্রকাশ করেছিলেন 1971 সালে, এই বুদ্ধিজীবী হত্যাকাণ্ড নিয়ে একটা রিপোর্ট। ফলে এটা একটা আন্তর্জাতিক গণমাধ্যমেই প্রকাশিত হয়েছে একদম ওই সময়টায় যে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ঘটেছে। আর সাজ্জাদুর রহমান একটা লেখা লিখেছেন বুদ্ধিজীবী নিধনের রাজনীতি। তিনি মূলত তাত্ত্বিকভাবে দেখিয়েছেন যে বুদ্ধিজীবী নিধনটা কেন, কত প্রক্রিয়া কীভাবে ঘটে, এবং এর পেছনে আসলে যারা একটা জাতিকে নিষ্পেষিত করতে চায় এবং অধীনস্থ করতে চায় এবং তার জন্য নির্মম সমস্ত হত্যাকাণ্ড ঘটায়, জেনোসাইড ঘটায়, তারা কেন বুদ্ধিজীবী হত্যাকাণ্ডটাকে একটা অসম্ভব গুরুত্বপূর্ণ তাদের কৌশলের অংশ হিসেবে নেয়। সেটাই বলছিলাম যে হ্যাঁ, আপনি বললেন আমার লেখাতে আমরা তো প্রথমা থেকে একটা বই করেছি মুক্তিযুদ্ধের শহীদ বুদ্ধিজীবী, যেখানে আমরা অনেক বুদ্ধিজীবী সম্পর্কে একটা প্রাথমিক তাদের জীবনী এবং কিভাবে তারা শহীদ হলেন এই বিবরণ আছে। কিন্তু এটাই সম্পূর্ণটা না, কারণ আমরা জানি যে 1972 সালে প্রথম সৈয়দ আলী হাসানের পত্রিকাতে 1000-এরও বেশি বুদ্ধিজীবী শহীদ হন, এটা বলা হয়েছিল। তারপরেও আমরা যাদেরকে পেরেছি তাদেরটা গ্রন্থিত করেছি। সেইটা পড়তে গেলে দেখি যে এই বুদ্ধিজীবীরা অত্যন্ত মেধাবী ছিলেন। এই যাদের কথা দেখি আমি লিখেছি আমার লেখা, যে আপনি র্যান্ডাম দৈব চয়ন ভিত্তিতে যে কোনো একটা পৃষ্ঠা খুলবেন এবং ওই শহীদ বুদ্ধিজীবী জীবনী পড়বেন, দেখবেন উনি প্রথম ছাড়া কখনো দ্বিতীয় হতেন না।
যারা বিজ্ঞানের, যারা পদার্থবিজ্ঞানের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 25শে মার্চে যাদেরকে হত্যা করা হলো, ডিসেম্বরে যাদেরকে হত্যা করা হলো, শ্রেষ্ঠ মানুষ। ডাক্তার আলিম চৌধুরী, ফজলে রাব্বি শ্রেষ্ঠ ডাক্তার, শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার, বা জহির রায়হানের মতন এত ভালো আন্তর্জাতিক মানে কি বলবো বিশ্বমানের ফিল্ম মেকার তো আমরা আর পাবো না। শহীদুল্লাহ কায়সারের মতন ভালো উপন্যাসিক আর পাবো না। মনির চৌধুরী অসাধারণ নাট্যকার এবং অসাধারণ শিক্ষক। মানে আমাদের বেছে বেছে শ্রেষ্ঠ মানুষগুলোকে তালিকা করে হত্যা করা, এটা একটা তো ইতিহাসের মধ্যে একটা প্রায় বিরল ঘটনা, তাই না? কিন্তু আপনি বলছিলেন যে এইটার একটা প্যাটার্ন যেমন আছে, এটার কারণ আছে, এটা যদি আপনি একটু ব্যাখ্যা করতেন। আপনি এটা দেখবেন যে পৃথিবীর যে কোনো জায়গাতে এটা করা হয়, তার পেছনে কতগুলো অদ্ভুত মনস্তত্ব কাজ করে যারা নিষ্পেষিত করতে চায়। এটার বাস্তব কারণ আছে, এটা কৌশলগত কারণ আছে, এবং এটার প্রতীকী মূল্য আছে। যেমন 415 সালে আমি বলতে পারি হাইপেতিয়া বলে একজন নারী ইন্টেলেকচুয়াল আলেকজান্ডার, তাকে মেরে ফেলা হলো, যারা নাকি তখন খ্রিস্টান, যারা প্যাগানদের বিরুদ্ধে শক্তিশালী, তারা মেরে ফেললো। লোরকাকে 1970 সালে মেরে ফেললো, ফান করে যখন এলো। এটার কারণ হচ্ছে, কারণ আমাদের যে 60-এর দশক থেকে, বা বলি আর যদি বলি 50-এর দশক থেকে, যে একটা আত্মপরিচয়ের মধ্য দিয়ে আমরা যে আত্মপ্রকাশ করছিলাম, এবং ধীরে ধীরে 60-এর দশকে স্বাধিকার আন্দোলন হয়ে উঠলো, এবং যেটা মুক্তিযুদ্ধের দিকে গড়াবে, এই জায়গাটার মধ্যে কিন্তু এই বুদ্ধিজীবীর একটা বড় ভূমিকা রেখেছিলেন। কারণ আমাদের জাতি যেটা করে, তার শ্রেষ্ঠ মানুষদের দিয়ে তার আত্মপরিচয় তৈরি করে। এবং এরা যেটাকে গ্রামসি বলতেন যে অর্গানিক, পৃথিবীর সব মানুষই বুদ্ধিজীবী কিছু না কিছু বুদ্ধি খরচ করে, কিন্তু তারা কেউ থাকে অর্গানিক বুদ্ধিজীবী বলতেন, যারা অন্য মানুষের মন এবং আত্মপরিচয় তৈরি করার ক্ষেত্রে সহযোগিতা করেন, তাকে চিন্তা করতে সাহায্য করেন, বাস্তবটাকে বোঝাতে সাহায্য করেন, এবং কীভাবে তাকে একটা ইতিহাসের প্রেক্ষাপটে বাস্তবকে বুঝতে সাহায্য করেন। তো এই লোকগুলোকে মারলে যেটা হয়, যে একটা প্রতীকী বার্তা দেওয়া হয় যে তারা কত ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, এক। দ্বিতীয়ত হচ্ছে, তারা যে ওই জাতির যাদের তারা নিষ্পিষ্ট করতে চায়, অধীনস্থ করতে চায়, তাদেরকে যে তারা যে হত্যা করতে চায়, এই বুদ্ধিজীবীদের হত্যা করার মাধ্যমে তাদের যে সাপ্রেস করতে চায়, এটা প্রকাশিত হয়। আরেকটা হচ্ছে, যেটা আমি 14 ডিসেম্বরের কথা বলি, 14 ডিসেম্বরে কেন হলো? সত্যি কথা বলতে এই গণহত্যা তো শুরু হয়েছে 25 মার্চ রাত থেকে। বুদ্ধিজীবীদের হত্যা, গণহত্যা শুরু হয়েছে, তার সঙ্গে বুদ্ধিজীবী হত্যার একটা স্রোত তার মধ্যেও ছিল। কিন্তু যখন তারা বুঝতে পেরেছে তারা পরাজিত হতে যাচ্ছে, কারণ বুদ্ধিজীবীদের একটা হচ্ছে আক্রোশ, কারণ এই লোকগুলো কোনো না কোনোভাবে এই আত্মপরিচয় নির্মাণে সাহায্য করেছে, যারা নিকাশকে লড়াই করছে। জাতিগত পরিচয়, এটা সিরাজুল ইসলাম চৌধুরী প্রথম পৃষ্ঠাতে লিখেছেন, যে এরা হয় সমাজতন্ত্র চেয়েছিলেন, বৈষম্য মুক্তি চেয়েছিলেন, অথবা এরা মাইনরিটি গোষ্ঠীর অংশ, অথবা এরা বাঙালি জাতীয়তাবাদী ধারণাটাকে আকার দিচ্ছেন। ফলে এটার মধ্য দিয়ে তারা আঘাত করতে চেয়েছে সেই ধারণাকে, সেই ভাবাদর্শকে, এক। আর দ্বিতীয়ত হচ্ছে যে একটা স্বাধীন রাষ্ট্র হবে, তাকে চলতে হবে, এবং তারাই হচ্ছে একটা তো রাজনৈতিক নেতৃত্ব, একটা সামাজিক নেতৃত্ব, বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব। তাহলে এদেরকে যদি মেরে ফেলা যায়, তাহলে এই যে একটা জাতির সবচেয়ে বড় যেই ব্যাপারটা, একটা জনগোষ্ঠীগত স্মৃতি, এটার মধ্যে একটা খাত তৈরি করা যাবে, একটা ভেদ তৈরি করা যাবে, বিচ্ছিন্ন করে ফেলা যাবে যেই জাতি রাষ্ট্র তৈরি করতে যাচ্ছে তাকে। ফলে তাদের একটা শূন্যতার মধ্যে নিক্ষেপ করা যাবে, এটা ছিল তাদের উদ্দেশ্য। ফলে এটার মধ্যে অনেকগুলো বুদ্ধিজীবীদের হত্যা করার মধ্যে অনেকগুলো ওই যারা আক্রমণকারী গোষ্ঠী থাকে, তারা অনেকগুলো উদ্দেশ্য সাধন করে, এবং এটার মধ্যে সেটা ছিল। এবং একটু খুবই নিষ্ঠুর, মানে মর্মস্পর্শ, মানে মর্মভেদীর, হৃদয় ছিঁড়ে যাওয়া, যখন আমরা দেখি যে তালিকা করে করে, হ্যাঁ, এটা তালিকা বসে ঠান্ডা মাথায় তালিকা করা হয়েছে, তালিকা করে সেই তালিকা ধরে ধরে, এটা যেমন 1971 সালের 25শে মার্চে তাদেরকে মারলো, জি.সি. দেবী হোক, মেনা গুহ ঠাকুরতা হোক, মানে শ্রেষ্ঠ মানুষগুলিকে মারলো, আবার এই ডিসেম্বরে যে তালিকা ধরে ধরে মারলো। আপনি দেখবেন, জিনিসটা খেয়াল করবেন যে রাও ফরমান আলী যখন তিনি এই সময়টা এখানে ছিলেন, অত্যন্ত বুদ্ধিদীপ্ত চৌকস লোক, কিন্তু পৃথিবীর যে কোনো জায়গায় নৃশংস লোকেরা যে সবসময় যে মানুষ হিসেবে সাধারণভাবে দেখতে খারাপ হন, সেটা না। তার ডেস্ক ক্যালেন্ডারের মধ্যে এই বুদ্ধিজীবীদের নামের তালিকা পাওয়া গেছে, এবং ওখানে একটা বাক্য লেখা ছিল যে আলবদরদের যানবাহন দিতে হবে। হ্যাঁ, ওই যে কাদালেপা বাসটার কথা, মাইক্রোবাসগুলো বেরিয়েছিল, ওইটাও এই রাফরমান আলীর ফলে বোঝা যাচ্ছে যে এটার মধ্যে দুটো জিনিস পাচ্ছেন আপনি এটার মধ্যে। একটা হচ্ছে একটা দখলদার বাহিনী, পাকিস্তানি বাহিনী, যারা এই জাতিটাকে নির্মমভাবে পঙ্গু করতে চায়, হত্যা করতে চায়, নিষ্পেষিত করতে চায়। আর একটা হচ্ছে তাদের সহযোগিতা করার জন্য আবার দেশের মধ্যে একটা গোষ্ঠী ছিল। তো এই সময়টা আমি মনে করি যে এটা মানে আমাদের মুক্তিযুদ্ধের উপরে বা শহীদ বুদ্ধিজীবী দিবসের উপরে আমাদের যে এই যে জোর দেওয়াটার কারণটা এটা, যে এটা সত্য যে মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের আবেগ আছে, আবেগের মূল্য আছে, কিন্তু আমরা নথিকরণ করিনি। আপনি কিছুক্ষণ আগে বললেন যে বুদ্ধিজীবীদের তালিকা আমরা এতটা পেয়েছি, এতটা পাইনি। আমরা বারবার সংজ্ঞা চেঞ্জ করেছি মুক্তিযুদ্ধের বুদ্ধিজীবীদের, আমরা তালিকা করতে পারি। আমাদের নথিকরণ খুব দুর্বল। আমাদের জনস্মৃতিগুলোকে নথিকরণ করে এটাকে একটা জাতিগত স্থায়ী স্মৃতি হিসাবে যে রক্ষা করব,
এবং এটাকে যে আন্তর্জাতিক পরিসরে একটা আন্তর্জাতিক জেনোসাইডের অংশ করে তুলবো, সেটার জন্য আমাদের কাজ হয়েছে খুব কম। এটা হচ্ছে দুর্ভাগ্যজনক। আমি মনে করি গত বছর আন্দোলনের পর আমরা যখন নতুন বাংলাদেশ শুরু করতে যাচ্ছি, মুক্তিযুদ্ধটাকে আমাদের সামনে আনতে হবে। কারণ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটা উদ্দেশ্য সাধিত হয়েছে, আমরা স্বাধীন রাষ্ট্র পেয়েছি। কিন্তু আরেকটা উদ্দেশ্য সাধিত হয়নি, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের মধ্যে যেই রাষ্ট্রের স্বপ্ন আমরা দেখেছি, যেরকম রাষ্ট্রে, সেই রাষ্ট্রটা আমরা প্রতিষ্ঠা করতে সেটা পারিনি। গণতান্ত্রিক হবে, গণতান্ত্রিক হবে, বৈষম্যমুক্ত অসাম্প্রদায়িক হবে। হবে, বৈষম্য মুক্ত হবে, সমস্ত রকমের জাতি গোষ্ঠীর প্রতি সমান অধিকার সবাই পাবে, সবাই এরকম একটা রাষ্ট্র, এবং একটা ন্যায্যতার ভিত্তিতে, ইনসাফের ভিত্তিতে রাষ্ট্র হবে। তো ফলে মুক্তিযুদ্ধের এই স্বপ্নগুলোকে আমি সামনে আনার জন্য আমি মনে করি এই সময়টাই গত বছর আন্দোলনের পরে সবচেয়ে প্রকৃষ্ট সময়। কারণ সামনে আমাদের গণতান্ত্রিক সরকার আসবে, গণতান্ত্রিক আমরা রাষ্ট্রের দিকে পৌঁছচ্ছি আস্তে আস্তে। সেখানে মুক্তিযুদ্ধ আমি মনে করি আমাদের হবে ধ্রুবতারা, যেটার দিকে তাকিয়ে আমরা সামনে চলব। তাহলে এখানে আমরা শেষ করি। দর্শক মণ্ডলী, কবি সাজ্জাদ শরীফ, প্রথম আলো নির্বাহী সম্পাদক, বলছেন মুক্তিযুদ্ধ আমাদের ধ্রুবতারা, যেটার দিকে তাকে আমরা একটা সুন্দর বাংলাদেশ, বৈষম্যমুক্ত বাংলাদেশ, সকলে মিলিতভাবে যে ইনক্লুসিভ বাংলাদেশের আমরা কথা বলি সেইটা, এবং যেটার মধ্যে বৈষম্য থাকবে না, সেটা যেমন অঞ্চলভিত্তিক বৈষম্য থাকবে না, ধনী গরিব বৈষম্য থাকবে না, তেমনি মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমাদের যেসব নৃতাত্ত্বিক গোষ্ঠীগুলি আছে, চাকমা, মারমা, সাঁওতাল এবং বাঙালি, সবাই মিলে আমরা একটা সুখী সুন্দর দেশ গড়ে তুলতে পারবো। সেই জন্যে মুক্তিযুদ্ধের কাছে আমাদের বারবার ফিরে আসতে হবে এবং বারবার এই শহীদ বুদ্ধিজীবীদের কথা, কাজ, স্মৃতি আমাদেরকে আলোচনার মধ্যে আনতে হবে, প্রাসঙ্গিকতার মধ্যে আনতে হবে। এটা আমাদের প্রতিদিনের ঘটনা করতে হবে। আর একটা কথা সাজ্জাদ ভাই খুবই জোরের সঙ্গে বললেন, সেটাতে নথিকরণ, প্রামাণিককরণ বা আমাদের রেকর্ডগুলি ধরে রাখা। তো প্রথম আলো সেই কাজটা খুবই যত্নের সঙ্গে দীর্ঘদিন ধরে করছে, ভবিষ্যতেও করবে। আমরা এই আশাবাদ ব্যক্ত করে এই অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকবেন।